আজ হলো শনিবার, কিন্তু তাতেও উইকেন্ডের প্রথম দিনটাতে দুপুরবেলার দিকে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। আর তারপরে চলে গিয়েছিলাম এমন একটা সুন্দর জায়গাতে, যেরকমটা এতদিন পর্যন্ত শুধুমাত্র সিনেমায় বা ছবিতে দেখেছিলাম। এমন সুন্দর একটা জায়গা যে চাক্ষুষ কখনো দেখতে পাবো, সত্যি স্বপ্নে কখনো ভাবিনি। আর তাই আজকে কাটানো সারাটা দিনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে আমার ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যেহেতু শনিবার, তো তাই প্রত্যেকটা উইকেন্ডেই আমাদের বিশেষ কিছু কাজকর্ম থাকে, যেরকম ঘরদোর পরিষ্কার করা, জামা কাপড় কাচাকুচি করা বা বাজার দোকান করা, এইসব। তো কাচাকুচি অলরেডি করতে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। আর বাজারটা তো জানেনই, গতকাল করে নিয়ে চলে এসেছি। আর এরপরে শুধুমাত্র ঘর পরিষ্কারের কাজটাই বাকি ছিল, তো সুদীপ্ত এখন সেটাই করছে। আর ওদিকে কুহু ওর পড়াশোনা নিয়ে বসে গেছে, আর টুকু তো দেখতেই পাচ্ছেন খেলাধুলা করছে। এখন সকাল 9টার মতন বেজে গেছে, তো তাই আমিও চলে এসেছি রান্নাঘরে রান্নার কাজকর্ম সারতে। আজকে সকালবেলার দিকে একদম হালকা জলখাবার করেছিলাম। তার কারণ হলো দুপুরবেলা তাড়াতাড়ি একটুখানি খাওয়া দাওয়া করে ঘুরতে বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে। তো আজকে তাই দুপুরবেলা একটুখানি চিকেন দো পেঁয়াজা বানিয়ে নিয়েছিলাম। তাই চিকেনটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে একটুখানি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, তেল আর একটুখানি আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো সেই পেস্টটাকেও দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর তারপরে এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। আর 20 মিনিট বাদে তেল এদিকে আমার গরম করে নিয়েছি। তো এর মধ্যে একটুখানি তেজপাতা আর এলাচ ফোড়ন দিয়েছিলাম। আর তারপরে একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু আদা রসুনের পেস্টটা অলরেডি আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, তো তাই জন্য এক্সট্রা করে আর আদা রসুনের পেস্ট এর মধ্যে দিলাম না। আর এরপরে টমেটো দিয়ে নুন দিয়ে একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই ধরনের প্রিপারেশনে কাজু বাটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়। তো যে কারণে একটুখানি কাজু বাটা করে নিয়েছিলাম, তো সেটাও মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে একটুখানি এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিয়েছিলাম, যাতে রঙটা বেশ ভালো আসে। আর তারপরে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে চিকেনটাকে একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে অন্যদিকে আর একটা হব অন করে দিয়েছিলাম। যেহেতু এটা চিকেন দো পেঁয়াজা বানাচ্ছি, তো তাই একটুখানি পেঁয়াজ আর টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আর সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর ওগুলোকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে চিকেনের উপরে দিয়ে আর একটুখানি চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর এর সাথে একটুখানি টক দই নিয়ে নিয়েছি, তো এটাকেও চিকেনের মধ্যে অ্যাড করব। আর এখানকার যে ইয়গার্টগুলো হয় সেগুলো এমনিতেই প্রচণ্ড পরিমাণে ক্রিমি হয়, তো যে কারণে ওটাকে আর ভালোভাবে গুলে নিয়ে তারপরে তরকারিতে দেওয়ার প্রয়োজন পড়ে না। মোটামুটি আমার চিকেনটা রেডি হয়েই এসেছে। আর এরপরে এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে চাপা দিয়ে রেখে দিলেই চিকেনটা একেবারে রেডি হয়ে যাবে। আর এই মাংসটার সাথে খাওয়ার জন্য ওই কড়াইশুঁটি আর কাজু বাদাম দিয়ে জিরা রাইস বানিয়ে নিয়েছিলাম। এমনিতে এই দো পেঁয়াজাটা সাধারণত রুটির সাথেই খেতে ভালো লাগে, কিন্তু দুপুরবেলা তো আর রুটি খাওয়া যায় না। আর তাছাড়া ওই দুবেলা ধরে রান্না বান্না আর কি করে করব, তাহলে আর ঘুরতে বেড়াতে যাওয়াটা হবে না। তো যে কারণে পিস ছিল আমার কাছে, তো ওই দিয়েই পোলাও বানিয়ে নিয়েছিলাম। কারণ ওই ফ্রোজেন কড়াইশুঁটিগুলো সেদ্ধ করাই থাকে, তো তাই ফ্রিজ থেকে বাইরে বার করে কড়াতে দিলেই রান্না রেডি। তো যে কারণে ওটাই বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন দেখতে দেখতে 11:30টার মতন বেজে গেল। তো তাই আমরাও খাবার দাবারটা বেড়ে ফেললাম। আর তারপরে 4জনে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য। কারণ এমন সুন্দর একটা রোদ ঝলমলে দিনে বাড়িতে বসে থাকতে কি ভালো লাগে। তো তাই বাড়ি থেকে সোজা চলে এসেছিলাম ট্রাম স্টেশনে। কারণ ট্রাম স্টেশনটা আমাদের বাড়ির একেবারে সামনে। আর এটাতে করে ঘুরতে বেড়াতে টুকু ভীষণ পছন্দ করে। তো যাই হোক, ট্রামে করে আজকে আমরা চলে এসেছিলাম হিটন পার্কে। আমার এই ব্লগের মাধ্যমেই ম্যানচেস্টারে থাকা একটি মেয়ে দেবলিনার সাথে আমার পরিচয় হয়। তো সেই কমেন্ট বক্সে মাঝে মাঝে বিভিন্ন রকম জায়গার কথা আমাকে সাজেস্ট করে। ওই আমাকে একবার বলেছিল যে বাচ্চাদেরকে নিয়ে হিটন পার্কে ঘুরতে যেও, খুব ভালো লাগবে। সত্যি দেবলিনা,
শুধুমাত্র বাচ্চাদেরই নয়, এখানকার সৌন্দর্য দেখে আমিও মুগ্ধ। রাস্তায় ছেলে মেয়ে তো বেশ হাত ধরে ধরে হাঁটছিল। তারপরে যখন এরকম একটা ফাঁকা সুন্দর সবুজ মাঠ দেখতে পেল, ব্যাস হাত ছেড়ে এখন মাঠের মধ্যে দৌড় লাগিয়েছে দুজনে মিলে। একটুখানি সামনের দিকে এগোতে দেখলাম যে আমাদের মেলাতে যেরকম সুন্দর সুন্দর সব রাইড বসে, তো সেই রকম সব রাইডও বসেছে। আর একটুখানি দূরে বাচ্চাদের খেলার পার্কে যে সমস্ত সুইং স্লাইড এইসব থাকে, তো সেই সবও আছে। আমি তো এখানে প্রথমবার এসেছি, তো তাই বলতে পারবো না যে এই মেলা টাইপের এখনই শুধুমাত্র বসেছে নাকি সারা বছর থাকে। তো যাই হোক, ওই সমস্ত রাইডে না হয় পরে ওঠা যাবে, আগে বরঞ্চ ভেতরের দিকে দেখি আর কি আছে। কতগুলো রে! বাবা, এদের আওয়াজগুলো কত কিউট। পার্কের ভেতরের দিকে একটুখানি ঢুকে আসতেই দেখি বন জঙ্গলে ঘেরা অপূর্ব সুন্দর একটা লেক আছে, আর যেখানে প্রচুর হাঁস চড়ে চড়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, দূরের দিকে তাকিয়ে দেখলাম রাজহাঁসের শেপে কি সুন্দর সুন্দর সব বোট তৈরি করা আছে, আর সেগুলোতে চড়ে চড়ে লোকে বোটিং করছে। আরেকটা আছে বড়, ওখান থেকে দেখবি ঝাঁপ দিচ্ছে। ওয়াও, কি সুন্দর! কি গো, এখানে নিয়ে এসো, এখানে নিয়ে এসো, জুতোটা খুলে দাও। উফ, এই আর একটা ছেলে হয়েছে, জল দেখলে পাগল হয়ে যায়। ওকে জুতোটা খুলে দাও, নাহলে ওই ভিজে জুতোতে সারাক্ষণ থাকবে। ও বাবা, ওটা চড়িও না, ওখান থেকে যদি ঝাঁপ মারার চেষ্টা করি। দেখো না, ডাকটাও ওকে দেখছে, দেখো না, দেখো। আমার ছেলে তো জল দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না, ওখানে নাবার জন্য প্রচণ্ড পরিমাণে বায়না করছিল। তো কি করব, আর লাস্টে জুতোটা খুলে দিয়েছিলাম, ওই নিচে পাটাকে একটুখানি ভিজিয়ে নিল, ব্যাস তাতেই শান্তি। এই দিকটাতে হাঁসের সাথে এক ঝাঁক পায়রাও দেখতে পেলাম। এখানে কিন্তু সিগাল খুব একটা দেখতে পাই না। মনে আছে সাউথহ্যাম্পটনে থাকাকালীন যেহেতু আমরা একদম সমুদ্রের ধারেই থাকতাম, তো তাই প্রচুর পরিমাণে শ্রীগাল দেখতে পেতাম। এরপরে আমরা চলে এসেছিলাম বোটিং করার জন্য। তো কুহু আর টুগ্গু যেহেতু দুজনে খুবই ছোট, তো তাই ওদের দুজনকে দুটো লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছিলাম। আর এরপরে চড়ে পড়লাম আমরা বোটের মধ্যে। তো ওদিকে বাপ আর মেয়ে প্যাডেল করছে, আর এদিকে পিছনে আমরা দুজনে আয়েশ করে বসেছিলাম। এই বোটটাতে চড়তে আমাদের খরচা হয়েছিল 20 পাউন্ড, মানে 2000 টাকার মতন, আর টাইম দিয়েছিল আধ ঘন্টার। লুক ব্যাক। কেমন লাগছে বল? আমরা তো আরামসে বসে আছি, তোমাদের প্যাডেল করে কেমন লাগছে বল? দারুণ লাগছে। যেমনটা ভেবেছিলাম সেমনটা, কিন্তু পায়ে ব্যথা করছে না? বাবার একবার না, আমি এখন একদম হালকা চালাই। আরে অত বেশি প্যাডেল করার দরকার নেই, হালকা হালকা এ করো। ও এই ওয়েট, ওইটা বড় কোন একটা পাখি তো, মাছরাঙা না? ইয়ে কি বিশাল! এই হ্যাঁ গো, ওটা কি? দেখি দেখি, জুম করে জুম করে। ওটা কি? কোথায় গেল? এই তো ওটা কি কিংফিশার? পালিয়ে যাবে। হ্যাঁ, পালিয়ে যাবে, গিয়ে কোনো লাভ নেই। ও দেখো, ওখানে পাখির একটা নেস্ট আছে মনে হচ্ছে। প্রচুর। হ্যাঁ, এটা কি পাখি? কিংফিশার তো না। কাছাকাছি যাবি না। এই ওদের কাছাকাছি যাস না। টুগু টুগু, ভাই এর ভিতরে তো, ভাই এর ভিতরে তো আধ ঘন্টা ধরে বোটিং করার পরে তারপরে চলে এসেছিলাম আমরা পার্কের আর একটু ভেতরের দিকে। আর এখানের এত অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সুন্দর জায়গা এতদিন পর্যন্ত আমি শুধুমাত্র ছবিতে বা ক্যালেন্ডারে দেখেছিলাম।
অথবা কোনো সিনেমার কোনো গানেতে নায়ক নায়িকাকে এইরকম সুন্দর জায়গায় হাত ধরে ধরে গান গাইতে বা নাচতে দেখেছিলাম। এমন সুন্দর একটা জায়গা কখনো যে চাক্ষুষ দেখতে পাবো সত্যি কখনো ভাবিনি। 600 একর জায়গা নিয়ে গড়ে তোলা এই হিডেন পার্কটি সত্যি অপূর্ব সুন্দর জায়গা, যে কোনো মানুষেরই এটা দৃষ্টি আকর্ষণ করবে। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, আর তার মধ্যে কয়েকটা গজিয়ে ওঠা গাছ। সত্যি এ যেন রূপকথার দেশের থেকে কোনো অংশে কম নয়। এই সমস্ত জায়গাগুলো মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের জন্য একেবারে আদর্শ জায়গা, আর সেরকমটা লোকজনকে করতেও দেখলাম। বিদেশের কিছু কিছু জিনিস সত্যি শেখার মতন, এবং এখানে অনেক জিনিসের অনেক সুবিধাও আছে। এই যেরকম এই গাড়িগুলো হুইল চেয়ার টাইপের, এখানকার বেশিরভাগ বয়স্ক মানুষকেই দেখি এই সমস্ত গাড়িগুলোর উপরে চড়ে বাজার দোকান করছে। শুধুমাত্র বয়স্ক লোকজনদের জন্যই নয়, যারা ডিসেবল তাদের জন্যও এটা ভীষণ ভালো। আর এখানকার আরও একটি ভালো দিক হলো এখানকার ছোট বড় প্রত্যেকটা ট্রাম স্টেশনে এবং শপিং মলেতে সব জায়গাতেই লিফটের ব্যবস্থা আছে, যে কারণে প্র্যাম হোক বা এই ধরনের হুইল চেয়ার হোক কোনো দিকেই কোনো সমস্যা হয় না। এই দিকটাতে আবার দেখছি চেরি ব্লসম ফুলের ওই বিথি টাইপের করা আছে, মানে দুই দিকে ওই চেরি ব্লসম গাছ লাগানো আছে আর মাঝখান দিয়ে হলো রাস্তা। ওই দূরের দিকে পাহাড় টাইপের দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্য এই পাহাড় টাইপের আমাদের ফ্ল্যাট থেকেও দেখতে পাওয়া যায়। যতদূর সম্ভবত ওটা হলো ওয়েলসের দিক। দীর্ঘ কয়েকদিন বাদে যেহেতু একটা বেশ ভালো সানি ওয়েদার পাওয়া গেছে, তো সেই কারণে দেখুন না সমস্ত লোকজন বাইরে বেরিয়ে পড়েছে। এরপরে চলে এসেছি এমন একটা রাইডের সামনে যেখানে আমি জীবনে কোনোদিনও উঠিনি, কিন্তু এটাতে উঠে সাহস দেখাবার একটা বিশেষ কারণ হলো এখানকার জায়েন্ট হুইলগুলো আমাদের দেশের মতন একেবারেই নয়। এখানকার জায়েন্ট হুইলগুলো একেবারে আস্তে আস্তে ঘোরানো হয়, মানে আপনি এর মধ্যে বসে মালুমই পাবেন না যে কখন উপরে উঠছেন আর কখন নিচে নামছেন। না হলে এগুলো যদি আমাদের দেশে জায়েন্ট হুইলের মতন হতো তাহলে চাচা আপন প্রাণ বাঁচা বলে দৌড় লাগাতাম। ভয় লাগছে? হ্যাঁ হ্যাঁ, না আমাদের ওখানে ওরকম জোরে জোরে কেন ইয়ে করে এখানে সত্যি ভয় লাগছে না। এই জায়েন্ট হুইলটাতে উঠে একটুখানি সাহস বাড়িয়ে নিলাম, কারণ কিছুদিন বাদে যখন লন্ডনে ঘুরতে যাব তো তখন লন্ডন আইতে তো উঠতে হবে, আর না হলে লন্ডন আই থেকে গোটা লন্ডন শহরটাকে দেখবো কী করে। আজকে সারাটা দিন বেশ মজা করে কাটালাম, আর এখন বিকেল 5টার মতন বেঁচে গেছে, তো তাই বাড়ির পথে রওনা দিয়েছি। আর আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে। নমস্কার।